আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব অরবিট এবং অরবিটালের পার্থক্য বা অরবিট কী এবং অরবিটাল কী। এখন ফার্স্টে হচ্ছে অরবিট। অরবিট হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ আবর্তন করে। এই বৃত্তাকার কক্ষসমূহকে অরবিট বলা হয়। যেমন এই নিউক্লিয়াসের চারপাশে এই যে বৃত্তাকার কক্ষপথগুলোকে ইলেকট্রন আবর্তন করতেছে কক্ষপথে, এই কক্ষপথগুলোকে অরবিট বলা হয়। এবং নিউক্লিয়াসের চতুর্দিকে নির্দিষ্ট শক্তিযুক্ত ইলেকট্রন মেঘের উচ্চ ঘনত্ব 90 থেকে 95% বিশিষ্ট ত্রিমাত্রিক অঞ্চলসমূহকে অরবিটাল বলা হয়। এখন নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট শক্তিযুক্ত ইলেকট্রন, এই নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রনগুলা ঘুরতেছে, এখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব যেখানে সবচেয়ে বেশি, ইলেকট্রন মেঘের ঘনত্ব যেখানে সবচেয়ে বেশি হবে 90 থেকে 95%, এই ত্রিমাত্রিক অঞ্চল বা ত্রিমাত্রিক অঞ্চলটা কিছুটা এরকম হবে দেখতে। এই ত্রিমাত্রিক অঞ্চল সমূহকে অরবিটাল বলা হয়। ঠিক আছে, এখন আসি সেকেন্ড পার্থক্য। নিউক্লিয়াসের চারদিকে দ্বিমাত্রিক আবর্তন, এটা হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে অরবিট। অরবিটটা হলো নিউক্লিয়াসের চারদিকে দ্বিমাত্রিক আবর্তন, এটা দ্বিমাত্রিক আবর্তন। এবং অরবিটাল হলো নিউক্লিয়াসের চারদিকে ত্রিমাত্রিক আবর্তন। তারপর হচ্ছে এই অরবিট সবসময় বৃত্তাকার হবে, এটা বৃত্তাকার কক্ষপথে ঘুরে। দ্বিমাত্রিক আবর্তন সবসময় এটার আকার বৃত্তাকার হবে, কিন্তু অরবিটালের আকার বিভিন্ন আকৃতির হয়। যেমন আমরা জানি এসপিডি অরবিটাল আগের দিন পড়ানো হয়েছে। তো এস অরবিটাল, এস এর আকৃতি হচ্ছে, এস অরবিটাল আকৃতি হয় গোলাকার, পি অরবিটাল আকৃতি হয় ডাম্বেল আকার, এটা এরকম। আর ডি এর আকৃতি হয় ডাবল ডাম্বেল, এরকম হয়। আবার এদিক দিয়ে এরকম হয়, ডাবল ডাম্বেল আকৃতি। তো এগুলো এক একটা বিভিন্ন আকৃতির হয়, এক একটা এরকম আকৃতির। আর অরবিট যে সেটা সবসময় গোলাকার হবে বা বৃত্তাকার হবে। এখন আমরা আসি 4 নম্বর পার্থক্যে। 4 নম্বর হচ্ছে অরবিট সমূহ N 1 2 3 4 এগুলোকে কে এল এম এন ও পি দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু অরবিটালকে বিভিন্নভাবে প্রকাশ করা যায়। যেমন এল এর মান 0 1 2 3 4 হতে পারে। এটা হচ্ছে উপশক্তি স্তর, প্রধান কোয়ান্টাম সংখ্যার উপশক্তি স্তরকে এভাবে এল দ্বারা প্রকাশ করা হয়। এবং হলে অরবিটাল সমূহ, এগুলো অরবিটাল সমূহ এসপিডিএফজি দ্বারা চিহ্নিত করা হয়। এই এসপিডিএফ জি দ্বারা চিহ্নিত করা হয় এগুলোকে, এবং বিভিন্ন অক্ষরের সাথে দিক স্থিতি এসপিডিএফ জি দ্বারা চিহ্নিত করা হয়। মানে এই এল এর 0 1 2 3 4 এগুলোকে এসপিডিএফ দ্বারা প্রকাশ করা হয়। এবং এগুলোর দিক স্থিতি অ্যাকচুয়ালি এটা হচ্ছে এস, যেমন এস হলে গোলাকার হবে, পি হলে ডাম্বেল আকার হবে। এসব কোনোটা আকৃতি কীরকম বা দিক স্থিতি কীরকম সেগুলা অরবিটাল দ্বারা বা এসপিডিএফ দ্বারা প্রকাশ করা হয়। তারপর আমরা আসি 5 নম্বর। আচ্ছা, ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ নির্ণয় একই সাথে সম্ভব, যা হাইজেনবার্গের নীতির বিরুদ্ধে। বিজ্ঞানী হাইজেনবার্গ একটি নীতি দিয়েছেন, যেটা হলো কোনো বস্তুর ভরবেগ এবং অবস্থান একই সাথে কখনো নির্ণয় করা যায় না। ভরবেগ নির্ণয় করা গেলে অবস্থান নির্ণয় করা যাবে না, এবং অবস্থান নির্ণয় করা গেলে ভরবেগ নির্ণয় করা যায় না। কিন্তু অরবিটে ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা যায়, একই সাথে সম্ভব নির্ণয় করা। বোর মডেলে যেখান থেকে আমরা অরবিটটা পাইছি, সেটার মধ্যে ভরবেগ, ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ একই সাথে নির্ণয় করা যেত, যা হাইজেনবার্গের নীতির বিরুদ্ধে। কিন্তু অরবিটালে ভরবেগ এবং অবস্থান ইলেকট্রনের একই সাথে নির্ণয় করা যায় না। কোনো ভরবেগ নির্ণয় করা গেলে অবস্থান নির্ণয় করা যায় না, এবং অবস্থান নির্ণয় করা গেলে ভরবেগ নির্ণয় করা যায় না, যা হাইজেনবার্গের নীতিকে সমর্থন করতেছে। 6 নম্বরটা আসি। এখানে সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² সংখ্যক ইলেকট্রন ধারণ ক্ষমতা, কিন্তু প্রতিটি অরবিটালে বিপরীত স্পিন যুক্ত 2টি ইলেকট্রন ধারণ করে। যেমন এসপিডিএফ আমরা গতকাল পড়ছি, এই যে এসপিডিএফ এ প্রতিটার মধ্যে 2টি করে ইলেকট্রন যুক্ত হয় বিপরীত স্পিন যুক্ত। একটা হবে হাফ, প্লাস হাফ, আর একটা হবে মাইনাস হাফ। তো সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, এবং এগুলোর স্পিন হবে এইভাবে বিপরীতমুখী। তো প্রতিটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে
কিন্তু অরবিটের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। এখানে n এর মান 1 2 3 4 হতে পারে। এখন আমরা একটা ম্যাথ দেখব বোর পরমাণু মডেল থেকে প্রাপ্ত। গতকালকে আমরা পেয়েছি বোর পরমাণু মডেল থেকে MVR সমান NH/2π। এটা হচ্ছে MVR, এটা হলো কোনো পরমাণু কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগটাকে এখানে MVR দ্বারা, M হচ্ছে ইলেকট্রনের ভর, B হচ্ছে ইলেকট্রনের বেগ এবং R হলো যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরছে সেটির ব্যাসার্ধ। এবং এটি পাওয়া যায়, এই কৌণিক ভরবেগটার মান পাওয়া যায় NH/2π দ্বারা। n হচ্ছে কততম ইলেকট্রন, কততম শক্তি স্তরে ঘুরছে ইলেকট্রনটার মান, h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, আর 2π এর মান তো আমাদের জানা আছে। এখন একটি হাইড্রোজেন পরমাণু, একটি হাইড্রোজেন পরমাণু একটি কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে 8.5 × 10⁻⁸ সেন্টিমিটার এবং ইলেকট্রনের গতিবেগ 5.4452 × 10⁻⁷ সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 1 হলে ইলেকট্রনটি কোন কক্ষপথে আবর্তন করছে। তাহলে এখানে কি কি দেওয়া আছে, ইলেকট্রনের গতিবেগ দেওয়া আছে এবং কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে। আর ইলেকট্রনের ভর আমরা জানি 9.11 × 10⁻28 গ্রাম। তাহলে আমরা এখান থেকে চাইছে হচ্ছে কোন কক্ষপথে, অর্থাৎ n এর মানটা চাইছে, এখানে কততম কক্ষপথে ইলেকট্রনটি আবর্তনশীল। তাহলে আমরা এটা এই সূত্র দ্বারা করতে পারি, MVR সমান NH/2π। এখানে m এর মান আমরা জানি, r এর মান দেওয়া আছে, সেন্টিমিটার থেকে মিটারে নিছি, v এর মানও দেওয়া আছে, এই যে সেন্টিমিটার থেকে এখান থেকে মিটারে নেওয়া হয়েছে, আর h এর মান তো আমরা জানি। তাহলে MVR এখান থেকে MVR আর হচ্ছে এইচটা নিচে চলে গেছে, 2π গুণ হয়েছে এখানে। এভাবে মান বসায় আমরা পাইছি 3.99 অর্থাৎ 4। এখানে আমরা দশমিক মানটা ইউজ করতে পারবো না, এখানে পরের সংখ্যাটা নেওয়া হবে 4। তাহলে 4 4 নম্বর তোমার কক্ষপথে ইলেকট্রনটি ঘুরছে। তাহলে এখন আমরা হাইড্রোজেন পরমাণুর আরেকটি অঙ্ক করব, সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। তাহলে কৌণিক ভরবেগ আমরা জানি NVR, এই পুরোটাই হচ্ছে কৌণিক ভরবেগ অ্যাকচুয়ালি। NVR এর মান হবে NH/2π। তাহলে শুধু এখানে কৌণিক যেহেতু ভরবেগ নির্ণয় করতে বলছে, তাই আমরা কৌণিক ভরবেগ NH/2π দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এখানে বলছি তৃতীয় শক্তি স্তর, তাহলে n এর মান 3, h এর মান আমরা জানি, আর 2π এর মান জানি। তাহলে বসায় দিলে এই মানটা আমরা পেয়ে যাব, কৌণিক ভরবেগের মানটা বের হয়ে যাবে। এখন আমরা কয়েকটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখব। এখানে হচ্ছে ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24, অর্থাৎ এটা ইলেকট্রন সংখ্যাও 24। তাহলে এটা ব্যতিক্রম কেন, এটা আমরা এখন দেখব। তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস করা হয়েছে 1s² 2s² 2p6 3s² 3p6 এবং 4s1 3p5। তাহলে এখানে আমরা জানি 4s টা হলো 3d এর চেয়ে নিম্ন শক্তি স্তর কক্ষপথ। তাহলে আমরা জানি ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তরের কক্ষপথ ভরাট করে তারপর উচ্চ শক্তি স্তর কক্ষপথে যায়, কিন্তু এখানে 4s1 হয়েছে ভরাট না করে এটা 3d5 এ চলে গেছে। এটা হওয়ার কথা ছিল 4s² আর 3d4, কিন্তু এটা হয়নি, সেহেতু এটা একটা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। কেন হয়নি, কারণ হচ্ছে একটি ইলেকট্রনের কক্ষপথগুলো অর্ধপূর্ণ অবস্থায় থাকলে স্থিতিশীল থাকে, অর্ধপূর্ণ অবস্থায় থাকলে এবং পূর্ণ অবস্থায় থাকলে ওরা স্থিতিশীল থাকে। তো এখানে অর্ধপূর্ণ যখন হয়, এখানে যদি 4s² এবং 3d4 হয়ে যায়, তাহলে এটা পূর্ণ হয়েছে কিন্তু এটা অর্ধপূর্ণ হচ্ছে না। তো এইভাবে ইলেকট্রন বিন্যাস করলে দুইটি কক্ষপথ হচ্ছে তোমার অর্ধপূর্ণ অবস্থায় থাকে, সেহেতু এটা এভাবে ইলেকট্রন বিন্যাস করা হয়েছে। যেহেতু এখানে 4s2 থেকে একটা ইলেকট্রন যদি 3d তে চলে যায়, আমরা জানি 3d এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10, তাহলে 10 থেকে এটা 5 চলে আসতেছে, তাহলে এটাও
অর্ধপূর্ণ এবং এটাও অর্ধপূর্ণ হচ্ছে, তাহলে এভাবে ইলেকট্রন বিন্যাস করলে এটি বেশি স্থিতিশীল অবস্থায় থাকতে পারে এই পরমাণুটি, তাই এটার ইলেকট্রন বিন্যাসটা এভাবে হবে, এভাবে হবে না। এটা একটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। সেম কপারের ক্ষেত্রেও, কপারে আণবিক ভর 29, তাহলে এটিরও ইলেকট্রন বিন্যাস এখানে 3d10 এবং 4s তারপরে 1 হয়ে যাচ্ছে। এখানে অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল 4s² 3d9, কিন্তু এখানে এইভাবে ইলেকট্রন বিন্যাস করলে এই অরবিটালটা সম্পূর্ণ ভরাট হচ্ছে, কিন্তু এটা অর্ধপূর্ণ হচ্ছে না। আর এইভাবে ইলেকট্রন বিন্যাস করে যেহেতু দুইটি অর্ধপূর্ণভাবে থাকতে পারতেছে, তাই এই ইলেকট্রন বিন্যাসটা এইভাবে হবে। তারপর আমরা আসি তড়িৎ চৌম্বকীয় বর্ণালী। বিজ্ঞানী ম্যাক্সওয়েল প্রমাণ করেন যে সব ধরনের আলোর উৎপত্তি দৃশ্য অদৃশ্য, সব ধরনের মানে দৃশ্য অদৃশ্য সব ধরনের আলোর উৎপত্তি বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্রের প্রভাবে হয়ে থাকে। সব ধরনের আলোকে একত্রিত তড়িৎ বা বিদ্যুৎ চৌম্বকীয় বিকিরণ বলা হয়। যেহেতু সব ধরনের আলো হচ্ছে তড়িৎ বা বিদ্যুৎ চৌম্বক ক্ষেত্রের প্রভাবে হয়ে থাকে, তাই এদেরকে একত্রে বলা হয় তড়িৎ বা বিদ্যুৎ চৌম্বকীয় বিকিরণ। এই বিকিরণ শক্তি তরঙ্গ সৃষ্টি করে স্পন্দন সহকারে উৎস থেকে সর্বদিকে ছড়িয়ে পড়ে। তাহলে এই বিকিরণ শক্তিটি হচ্ছে যখন তড়িৎ চৌম্বকীয় বিকিরণ ঘটে, তখন হচ্ছে এই বিকিরণ শক্তিটি তরঙ্গ সৃষ্টি করে এবং এই তরঙ্গগুলো স্পন্দন সহকারে উৎস থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে। যেহেতু এটা যদি উৎস হয়, তাহলে এটা এভাবে গোলাকারভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। তরঙ্গ দৈর্ঘ্য মানে স্পন্দন আর কি, বাতাসে এই স্পন্দনগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। তারপর আমরা আসি আলোক শক্তির তরঙ্গ নিজে অদৃশ্য কিন্তু অন্য বস্তুকে দৃশ্যমান করে। তাহলে এই বিকিরণের ফলে যে তরঙ্গগুলো সৃষ্টি হয়, আলোক শক্তির তরঙ্গ, এই তরঙ্গগুলো নিজে অদৃশ্য, কিন্তু এগুলো যখন অন্য কোনো বস্তুর উপর পড়ে, বিকিরণের ফলে এই তরঙ্গগুলো যখন অন্য কোনো বস্তুর উপর পড়ে, তাহলে সেই বস্তুটিকে দৃশ্যমান করে। তাহলে এই বস্তুটিকে দৃশ্যমান করতেছে। এখন আলোক শক্তির তরঙ্গ, এই যে তরঙ্গগুলা হচ্ছে বিভিন্ন, এদের মূল পার্থক্য হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ফ্রিকোয়েন্সি বা স্পন্দন সংখ্যা। তাহলে এই তরঙ্গগুলো বিভিন্ন মানের হয়, বা হচ্ছে এক একটা তরঙ্গ এক এক বস্তুতে এক একটা তরঙ্গ বস্তুর উপর যখন পড়ে, তখন বিভিন্ন ধরনের রং বা কালার সৃষ্টি করে। যেমন একটা বেগুনি কালার হয়, একটা হলুদ কালার হয়, একটা লাল কালার হয়। তো এগুলো কেন হয়? এগুলো মূলত হয় হচ্ছে এদের তরঙ্গ দৈর্ঘ্য ও ফ্রিকোয়েন্সি, তরঙ্গ দৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সি বা স্পন্দন সংখ্যা পার্থক্যের কারণে। তাইলে আমরা এখানে দেখা যাচ্ছে ফ্রিকোয়েন্সির মান হচ্ছে 1/del বা তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। এটি এটা হচ্ছে তরঙ্গ সংখ্যার মান হচ্ছে 1/del বা তরঙ্গ দৈর্ঘ্য, এটা ব্যস্তানুপাতিক। এখন আমরা আসবো বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের মানের পার্থক্য, মানে তরঙ্গ দৈর্ঘ্যের মানের উপর নির্ভর করে হচ্ছে আমরা কয়েকটি তরঙ্গ দেখব। যেমন এটা হচ্ছে মহাজাগতিক রশ্মি, তো এটার তরঙ্গ দৈর্ঘ্যের মান এই 0.0005 মিলিমিটার না, সরি এটা ন্যানোমিটার হবে, ন্যানোমিটারের কম হবে। এই মানের যে কম তরঙ্গ দৈর্ঘ্য যতগুলা তরঙ্গ উৎপন্ন হবে, এগুলোকে মহাজাগতিক রশ্মি, বা যতগুলো রশ্মি উৎপন্ন হয় এগুলোকে মহাজাগতিক রশ্মি বলা হয়। তো এগুলো ব্যবহার হচ্ছে সালেক সংশ্লেষণ ও বিশ্লেষণী রসায়নে পদার্থের পরিমাণ নির্ণয় ব্যবহৃত হয়। তাহলে সালেক সংশ্লেষণে ব্যবহৃত হয় মহাজাগতিক রশ্মি এবং বিশ্লেষণী রসায়নের পদার্থের পরিমাণ নির্ণয় ব্যবহৃত হয়। ঠিক আছে, এখন আমরা আসবো গামা রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে গামা রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যটা কতটুকু? 0.005 থেকে 0.01 ন্যানোমিটার পর্যন্ত। তাহলে এই পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন তরঙ্গগুলোকে গামা রশ্মি বলা হয়, বা গামা রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যের মান এতটুকু। গামা রশ্মি কি কি কাজে ব্যবহৃত? ক্যান্সার রোগের চিকিৎসা। এই গামা রশ্মি দিয়ে ক্যান্সারের যে কোষটা, মূলত যে
কোষটা ক্যান্সারে আক্রান্ত সেটা ধ্বংস করা হয়, ও খাদ্যশস্যের অণুবীজ ধ্বংস করতে ব্যবহৃত হয়, এবং খাদ্যশস্যের অণুবীজ ধ্বংস করতে ব্যবহৃত হয়। এখন আমরা রঞ্জন রশ্মির মান দেখবো। রঞ্জন রশ্মির মান 0.01 থেকে 10 ন্যানোমিটার পর্যন্ত। দেহের অভ্যন্তরীণ প্রতিচ্ছবি তোলার কাজে মূলত এক্স রে কাজে রঞ্জন রশ্মি ব্যবহার করতে হয়। তাহলে এক্স রে যদি তরঙ্গ দৈর্ঘ্য বলে যে এক্স রে কাজে যে রশ্মি ব্যবহার করতে হয় তার তরঙ্গ দৈর্ঘ্য কত, সেটা হবে 0.01 থেকে 10 ন্যানোমিটার। তারপর হচ্ছে অতি বেগুনি রশ্মি। তাহলে অতি বেগুনি রশ্মির মান হচ্ছে 10 থেকে 380 ন্যানোমিটার পর্যন্ত। অতি বেগুনি রশ্মি কি কাজে ব্যবহার করতে হয়? ইউভি ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি, এবং এটা হচ্ছে অতি বেগুনি আবার বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য মান অনুযায়ী এটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। 300 থেকে 200 ন্যানোমিটার অতিবেগুনি রশ্মি ব্যবহার করা হয় ইউভি ফটো ইলেকট্রন এবং স্পেকট্রোস্কোপিতে। আবার 230 থেকে 365 ন্যানোমিটার এটা ব্যবহার করা হয় ইউভি আইডি লেভেলের ট্র্যাকিং গ্রুপে। ঠিক আছে, তারপর আবার 230 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার পর্যন্ত ব্যবহার করা হয় অপটিক্যাল সেন্সর রূপে। 240 ন্যানোমিটার থেকে 280 ন্যানোমিটার ব্যবহার হয় জীবাণুনাশক কাজে। 200 থেকে 400 হচ্ছে ড্রাগ শনাক্তকরণ। 270 থেকে 360 এই পর্যন্ত হচ্ছে তোমার 270 থেকে 360 হচ্ছে কি তোমার প্রোটিন অ্যানালাইসিস কাজে। তারপর হচ্ছে 240 থেকে 400 তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কোষ বা সেলের ইমেজিং এর কাজে। আর 300 থেকে 320 হচ্ছে লাইট থেরাপি। এখন এই সবগুলোই হচ্ছে তোমার অতিবেগুনি রশ্মি, কিন্তু এই অতিবেগুনি সবগুলোকে অতিবেগুনি রশ্মি বলা হয়, কিন্তু অতিবেগুনি রশ্মি এক একটা তরঙ্গ দৈর্ঘ্য এক একটা কাজে ব্যবহৃত হয় আর কি। এখন আমরা দেখবো দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত। এখন আমরা বিভিন্ন রঙের বা কালারের তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে জানবো। যেমন বেগুনি কালারের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 424 ন্যানোমিটার। নীল কালারের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 424 থেকে 450 ন্যানোমিটার। আসমানি হচ্ছে 450 থেকে 500 ন্যানোমিটার। সবুজ কালার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 500 থেকে 575 ন্যানোমিটার। হলুদ হচ্ছে 575 থেকে 590 ন্যানোমিটার। এগুলা মনে রাখতে হবে, এগুলা বিভিন্ন অঙ্ক করার সময় এবং এমসিকিউতে দিয়ে দেয়। আচ্ছা, এবার দেখি কমলা কালার রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য 590 থেকে 647 ন্যানোমিটার। লাল হচ্ছে 647 থেকে 780 ন্যানোমিটার। এখন আমরা দেখবো অবলোহিত অঞ্চল। এগুলো সব হচ্ছে দৃশ্যমান অঞ্চল। অবলোহিত অঞ্চল হচ্ছে 1 মিলিমিটার থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্যের মান। কি কাজে ব্যবহার করতে? রিমোট কন্ট্রোলের কাজে, অপটিক্যাল ফাইবারে এবং ফিজিওথেরাপি। রিমোট কন্ট্রোলে অপটিক্যাল ফাইবারে অবহিত রশ্মি ব্যবহৃত করা হয় এবং ফিজিওথেরাপি। তারপর আসি আমরা মাইক্রোওয়েভ হচ্ছে 1 মিলিমিটার থেকে 1 মিটার পর্যন্ত। মাইক্রোওয়েভ তরঙ্গ রশ্মি ওয়াইফাই এ ব্যবহৃত হয়। মোবাইল ফোন সিগন্যাল বা মাইক্রোওভেনে ব্যবহৃত হয়। মোবাইল ফোনের সিগন্যাল এবং ওয়াইফাই এ এই রশ্মিটি ব্যবহৃত হয়। আবার রেডিও ওয়েভ হচ্ছে 10 কিলোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য। এটি রেডিও টিভি সিগন্যালে ব্যবহৃত হয়। এখন আমরা দেখব ফোটনের শক্তি। ঠিক আছে, E সমান h মিউ, এটা যে প্ল্যাঙ্কের সমীকরণ আমরা গতকালকে পড়ছিলাম। E সমান h মিউ, বা এটা দ্বারা একটি ফোটনের বা ইলেকট্রনের শক্তি পরিমাপ করা হয়। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, মিউ সমান জানি আমরা c বাই ডেল। তাহলে এই ইটাকে লেখা যায় h c বাই ডেল। আবার এটা হচ্ছে ফ্রিকোয়েন্সিকে প্রকাশ করা হয় c বাই ডেল দ্বারা। c হচ্ছে আলোর দৈর্ঘ্য বাই ডেল দ্বারা। আবার c কে তাহলে প্রকাশ করা হয় ডেল গুণন ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আর এইটা মিউ হচ্ছে প্রতি মিটারে তরঙ্গ সংখ্যা প্রতি মিটারে তরঙ্গ সংখ্যা প্রকাশ করা হয় এভাবে। তো এটাকে প্রকাশ করা হবে মিউ বাই সি দ্বারা, মানে ফ্রিকোয়েন্সি বাই আলোর হচ্ছে গতিবেগ। আর এই সি কে আবার আমরা দেখতে পারি ডেল ইন্টু মিউ। তাহলে ডেল ইন্টু মিউ লিখছি, তাহলে ডেল কাটা যায় 1 বাই মিউ কাটা যায় 1 বাই ডেল হয়ে যাচ্ছে। তাহলে তরঙ্গ প্রতি মিটারে তরঙ্গ সংখ্যা প্রকাশ করা হয় 1 বাই ডেল দ্বারা। ঠিক আছে,
এখন আমরা অঙ্ক দেখব কয়েকটা। একটি বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 530 ন্যানোমিটার। এই বিকিরিত রশ্মির কম্পাঙ্ক ও তরঙ্গ সংখ্যা গণনা করো। রশ্মির বর্ণ কিরূপ হবে? এখানে হচ্ছে যে একটি বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য মানে আমরা জানি ডেলের মান হচ্ছে 530। এই বিকিরিত রশ্মির কম্পাঙ্ক এবং তরঙ্গ সংখ্যা গণনা করতে বলছে। তাহলে ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গ সংখ্যা গণনা করতে বলছে। তাহলে আমরা এই সূত্র থেকে জানি যে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক হচ্ছে সি বাই ডেল, ঠিক আছে? তাহলে সি এর মান আমরা জানি, আলোর বেগের মান আমরা জানি, আর ডেলের মানটা এখানে দেওয়া আছে 530। তাহলে এভাবে আমরা সি বাই ডেল বসিয়ে মানটা বসে এইটা পাচ্ছি। এখানে সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 1, তোমার সি এর মান হচ্ছে 3.01 10 to the power 10 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 1। সি এর মান আরো একটা আছে 3.3 গুণন 10 to the power ইনভার্স 8 মিটার সেকেন্ড ইনভার্স 1। এটা হচ্ছে সেন্টিমিটারে আর এটা হচ্ছে মিটারে। আর তরঙ্গ দৈর্ঘ্যটাকে ন্যানোমিটার থেকে আমরা সেন্টিমিটারে নিচ্ছি, আর এখানে মিটারে নেওয়া হয়েছে। তাহলে এভাবে বের করা যায়। এখানে আসবে এটার একক সেকেন্ড ইনভার্স 1 বা হার্জ আসে, আর এটারও একক সেকেন্ড ইনভার্স 1 বা হার্জ আসে। যে কোনোভাবে নির্ণয় করা যায়। এবার আমরা দেখবো তরঙ্গ সংখ্যা। তাহলে তরঙ্গ সংখ্যা আমরা এখানে কি করছিলাম? তরঙ্গ সংখ্যাটা আমরা বের করছিলাম 1 বাই ডেল। তাহলে এখানে আমরা 1 বাই ডেলের মানটা বসাবো। ডেলের মানটা যেটা আমরা পাইছি, না সরি, ডেলের মানটা যে দেওয়া আছে এটা মিউর মান পাইছি। ডেলের মানটা দেওয়া আছে এই যে এখানে যেটা দেওয়া আছে সেটাই আমরা বসাবো। সে সেন্টিমিটারে নিয়ে বসাই দিচ্ছি, তাহলে এত আসছে, ঠিক আছে? এবার দেখো লিথিয়াম পরমাণুর লাল বর্ণের রেখা বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য। লিথিয়াম পরমাণু লিথিয়াম পরমাণুর লাল বর্ণের, যে লাল বর্ণের রেখা বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য ডেল হচ্ছে 771 ন্যানোমিটার। ফোটনের শক্তি গণনা করো। তাহলে ফোটনের শক্তি গণনা করতে বলছে, মানে ই হচ্ছে ফোটন বা ফোটনের শক্তি কতটুকু সেটা গণনা করতে বলছে। তাহলে থেকে আমরা জানি প্ল্যাঙ্কের, এই যে প্ল্যাঙ্কের সূত্র থেকে আমরা জানি সমান মিউকে কিভাবে লেখা যায়? মিউকে লেখা যায় সি বাই ডেল দিয়ে লেখা যায়। তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 771 ন্যানোমিটার। তাহলে 771 ন্যানোমিটার থেকে আমরা এটা মিটারে নিচ্ছি, আর হচ্ছে 3.01 10 to the power 8 এটাও মিটারে। তাইলে এখানে ক্যালকুলেটর দিয়ে এই মানটা আসছে। ক্যালকুলেটর ছাড়া এই অঙ্কটি কিভাবে করা যায় সেটা দেখাচ্ছি। ক্যালকুলেটর ছাড়া করা যায় হচ্ছে তোমার 3.01 10 to the power 8 বা 6.71 10 to the power ইনভার্স 7 ভাবে আমরা লিখছি। এখন আমরা ফার্স্টে এই 10 এর যে সমীকরণটা এইটা কমপ্লিট করব। তাহলে এটা কিভাবে কমপ্লিট করব? এই নিচের 7টা উপরে যখন যাবে তখন এটা যোগ হয়ে যাবে আমরা জানি। তাহলে 8 + 7 লিখতে পারি। তাহলে এই অংশটা শেষ হয়ে গেছে বা এই অংশটার কাজ শেষ হয়ে গেছে। তাহলে থাকে 3.0 6.71। এই যে 3.01 10 to the power ইনভার্স 15 আসছে, এটা যোগ করে 8 আর 7, আর নিচে আছে 6.71। এখন এই 6.71টাকে আমরা 7 ধরতে পারি। ক্যালকুলেটর ছাড়া ভার্সিটিতে যেভাবে অঙ্কগুলো করা হয়, 7 ধরে আমরা 7কে 3 দিয়ে ভাগ দেব। এটাকে 7 ধরে এটাকে 3 দিয়ে ভাগ দেব। তাহলে 3 দিয়ে ভাগ দিলে কি পাইছি? প্রথমে দশমিক নিব, দশমিক দিয়ে এখানে একটা শূন্য বসাবো, তাহলে 30 চলে আসে। তাহলে 4 × 7 = 28। তারপর আবার 2, যেহেতু দশমিক আছে আমরা আবার শূন্য বসাবো, তাহলে 7 × 2 আবার আসে 14। তাহলে 14 থেকে 20 গেলে 6। তাহলে দশমিক যেহেতু আছে আবার আমরা একটা শূন্য বসাতে পারবো, তাহলে 60। তাহলে 7 × 8 = 56। তারপরে আমরা 7 বসেছি, তাহলে 7 × 8 = 56, পরে আসে 4। তাহলে এভাবে আমরা আবার দশমিক বসান করে করতে পারবো, কিন্তু বেশি ঘর পর্যন্ত যাওয়ার দরকার নেই। অপশনে যে কয়টা ঘর থাকবে সেই পর্যন্ত, যদি অপশনে 2টা ঘর থাকে তাহলে 2টা ঘর পর্যন্ত, যদি 3টা ঘর থাকে 3টা ঘর পর্যন্ত। তাহলে এইভাবে আমরা একটা আনুমানিক মান বের করে ফেলি। তাহলে আনুমানিক মানটা কি? এই যে এই অংশটা করার ফলে আমরা এই মানটা পাইছি 0.428, আর 10 to the power 15 আগেই পাইছি, তাহলে 10 to the power 15। এখন এই 10 to the power 15টাকে আমরা যে কোনোভাবে নিতে পারি। যেমন হচ্ছে যদি কোয়েশ্চেনে থাকে 10 to the power 13 দিয়ে যদি অপশনগুলো থাকে, তাহলে ওই অনুযায়ী আমরা দশমিক এই ঘর পর্যন্ত নিয়ে 10 to the power 13 বানাবো। যদি 14 থাকে তাহলে আমরা 4.28 × 10 to the power 14 সেকেন্ড ইনভার্স এভাবে করবো, ঠিক আছে? তাহলে এটার ক্যালকুলেটরের মানটা আসে 4.428
47 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 14 ক্যালকুলেটরে এক্স্যাক্ট মানটা আসে। আর আমরা যদি ক্যালকুলেটর ছাড়া একটা আনুমানিক মান তাহলে এটা পাই। তাহলে এই মানের কাছাকাছি একদম সব থেকে কাছাকাছি যে অপশনটা থাকবে ওই অপশনটা হবে আনসার। এবার আমরা আসবো ফোটনের শক্তি। তাহলে মিউ এর মানটা আমরা এর আগেটাতে পাইছি, এই যে মিউ এর মানটা এখানে পাইছি, মিউ সমান 4.47 10 টু দি পাওয়ার 14। তাহলে এখানে আমরা ফোটনের শক্তি ই সমান এইচ মিউ, তাহলে ই এর মান বসাবো, তারপর মিউ এর মানটা বসাবো। এখন এটাও আমরা ক্যালকুলেটর ছাড়া করতে পারি। এটা হচ্ছে প্রথমে এই যে 10 টু দি পাওয়ার ইনভার্স 34 আর 10 টু দি পাওয়ার 14 যে যখন হচ্ছে গুণ আকারে থাকবে তখন এই দুইটা হচ্ছে যোগ হয়ে যাবে, তো -34 প্লাস 14। আর যখন হচ্ছে তোমার ভাগ আকারে থাকবে, এই যে ভাগ আকারে যখন আসে তখন এই নিচে এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার মাইনাস হবে, এই যে 8 মাইনাস -17 এভাবে হবে, পরে হবে 8 প্লাস 7, তাহলে এইভাবে, তাহলে এটা মাইনাস হবে নিচেরটা শো করেটায়, আর এখানে হচ্ছে প্লাস হয়ে গেছে এটা, যেহেতু এটা গুণ আকারে আছে। তো প্লাস করে আমরা পাইছি 10 টু দি পাওয়ার ইনভার্স 20, 10 টু দি পাওয়ার ইনভার্স 20 পাইছি। এখন আমরা 6.62 আছে আর 4.47 আছে, তাহলে আমরা আনুমানিক এটাকে কমাই 6.50 এবং 4.50 দিয়ে গুণ করব। তাহলে এইটা গুণ করে আমরা পাইছি 29.2500, ঠিক আছে। আবার এটাকে 7 আর এটাকে হচ্ছে 7 গুণন 5 এভাবেও লেখা যায়, 5 7 35 চলে আসবে, এটা একটু বেশি চলে আসে। এভাবে করলে অ্যাকচুয়ালি এক্স্যাক্ট মানটা অনেক কাছাকাছি পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এর মানটা আসে 29.25 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 20, যে 20 আগে বের করছি সেটাই হবে। তাহলে এটাকে আবার আমরা লিখতে পারি 2.925 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 19 জুল। ইলেকট্রনের মানটা আসবে জুলে, সেহেতু জুল। আর এটার এক্স্যাক্ট মানটা হচ্ছে ক্যালকুলেটরের মানটা 2.9618 গুণ 10 টু দি পাওয়ার 19 জুল। তাহলে আমরা অনেক কাছাকাছি একটা মান পেয়ে গেছি, ক্যালকুলেটর ছাড়াও হিসাব করে খুব এক্স্যাক্ট মানে খুব কাছাকাছি একটা মান পেয়েছি। তাহলে এই মানটার কাছাকাছি যে মানটা থাকবে অপশনে ওগুলো হবে আনসার। এখন আমরা আসবো হাইড্রোজেন বর্ণালী। তাহলে হাইড্রোজেন বর্ণালী বলতে কি বুঝি? একটি কাঁচ নলে নিম্ন চাপে হাইড্রোজেন গ্যাসের ভিতর, তাহলে একটি কাঁচ নলে নিম্ন চাপে যদি হাইড্রোজেন গ্যাসের ভিতর উচ্চ শক্তির বিদ্যুৎ চালনা করা হয়, তাহলে সুস্পষ্ট আলোর রেখা দেখা যায়, যা হাইড্রোজেনের রেখা বলে। সুস্পষ্ট আলোর রেখা দেখা যায় কয়েকটি আর কি। তাহলে একটি কাঁচ নলে আমরা নিম্নচাপে যদি হাইড্রোজেন গ্যাস নিয়ে এটার ভিতর উচ্চ শক্তির বিদ্যুৎ চালনা করি, তাহলে হাইড্রোজেন গ্যাস থেকে কয়েকটি সুস্পষ্ট আলোর রেখা দেখা যাবে, যা হাইড্রোজেনের রেখা বর্ণালী, যাকে হাইড্রোজেনের রেখা বর্ণালী বলা হয়। এখানে একটি না, অ্যাকচুয়ালি কয়েকটি সুস্পষ্ট, তাহলে কয়েকটি সুস্পষ্ট আলোর রেখা দেখা যাবে, ঠিক আছে। বিজ্ঞানী যে বামার সূর্যের দৃশ্যমান আলোর মধ্যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণের বিভিন্ন লাইন দেখতে পান। এই সূর্যের যে রেখা বর্ণালী পাওয়া গেছে, বিজ্ঞানী যে বামার এই দৃশ্যমান আলোর মধ্যে এই রেখা বর্ণালী বিভিন্ন লাইন দেখতে পান এবং বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের বিভিন্ন লাইন দেখতে পান। তাহলে এই লাইনগুলোর তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করার জন্য তিনি একটি সমীকরণ প্রকাশ করেন। এই সমীকরণটা হচ্ছে এসব, আর এই হচ্ছে একটি ধ্রুবক। N1 আর N2 এর মানগুলো হচ্ছে ইলেকট্রন কততম শক্তি স্তরে ছিল এবং কততম শক্তি স্তরে গেছে সেটার মান N1 এবং N2। আর এইটাতে ডেলের মানটা আমরা এভাবে প্রকাশ করতে পারি, এই সমীকরণের মাধ্যমে তিনি ডেলের মানটা প্রকাশ করেন। এবার আমরা আসবো এখানে ডেলের মান আমরা জানি, ডেল সমান C/μ, এটা আমরা জানি। তাহলে 1/c/μ লিখছি, তারপর হচ্ছে এই ধ্রুবক, এই সূত্রটা বসাইছি। এখন এখান থেকে আমরা মিউ ভাবে বের করতে পারি, মিউ সমান c গুণন RH 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এটা দিলাম এইভাবে কারণ হচ্ছে অনেক সময় পরীক্ষার মধ্যে কোশ্চেন থাকে যেটার মধ্যে তোমার ডেলের মানটা ওরা চায় হচ্ছে মিউ এর মানটা। তাহলে মিউ এর মানটা আমরা এভাবে বের করতে পারবো, এই সূত্র দ্বারা বের করা যায় মিউ এর মানটা। এখন আমরা দেখবো
এখানে লাইমান, বামার, প্যাস্টেন, ব্র্যাকেট, ফন্ড, হামফ্রিজ এরা হচ্ছে এই হাইড্রোজেন রেখা বর্ণালী কয়েকটি সিরিজ আবিষ্কার করে। ঠিক আছে, এই সিরিজগুলো আমরা দেখব। যে যে বিজ্ঞানী যে সিরিজ আবিষ্কার করছে তার নামকরণ, তার নাম দিয়ে আর কি সিরিজগুলো নামকরণ করা হয়েছে। যেমন লাইমেন সিরিজের মানে N1 এর মান থাকবে 1 থেকে N2 হচ্ছে 2, 3, 4 পর্যন্ত, মানে হচ্ছে ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে 2, 3 বা 4 বা 5 যে কোনো কক্ষপথে যখন প্রথম কক্ষপথ থেকে অন্য কক্ষপথে চলে যাবে, তখন হচ্ছে এই সিরিজটির মাধ্যমে এটা প্রকাশ করা হবে। N1 থেকে এই 1 নম্বর কক্ষপথ থেকে 2, 3, 4 বা যে কোনো কক্ষপথে ইলেকট্রন যেতে পারে, এটি হচ্ছে অতিবেগুনী অঞ্চল। তারপর বামার সিরিজ হচ্ছে N এর মান হবে 2, সেকেন্ড কক্ষপথ থেকে সেটি 3, 4, 5, 6 বা যে কোনো কক্ষপথে যেতে পারবে। এটি হচ্ছে দৃশ্যমান অঞ্চলে থাকবে। ঠিক আছে, এটা দৃশ্যমান অঞ্চলে থাকে। প্যাস্টেন সিরিজ ব্র্যাকেট, ফন্ড আর হামফ্রিজ ভাবে N3 থেকে 3 নম্বর কক্ষপথ থেকে যে কোনো কক্ষপথে যেতে পারে প্যাস্টেন সিরিজে। ব্র্যাকেট হচ্ছে N4, ফন্ড হচ্ছে 5 নম্বর কক্ষপথ থেকে যায়, আর হামফ্রিজ হচ্ছে 6 নম্বর কক্ষপথে যায়। এগুলো হচ্ছে 6 নম্বর থেকে যে কোনো কক্ষপথে যেতে পারে। এবং এই সবগুলো অঞ্চল হচ্ছে অবলোহিত অঞ্চলের অন্তর্ভুক্ত। এটা অতিবেগুনী, যে দৃশ্যমান, এটা হচ্ছে অবলোহিত। এখন আমরা দেখব হাইড্রোজেন পরমাণুর একটি অঙ্ক দেখবো আর কি। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি বোর অরবিটালে, তাহলে বোর অরবিটালে N3 থেকে N1 অরবিটালে ফিরে আসলো। উৎপন্ন রেখা বর্ণালীর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বর্ণনা করো। তাহলে N3 থেকে N1, N সমান 3 থেকে, মানে 3 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে ফিরে আসছে। উৎপন্ন রেখা বর্ণালীর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, এখানে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য চায় না। ঠিক আছে, ডেলের মানটা কিন্তু এখানে চায় না, এখানে কি চাইছে, এখানে চাইছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তাহলে আমরা এই সূত্র থেকে কম্পাঙ্কটা বের করছি, যে এভাবে বের করা যায় কম্পাঙ্কের মান। তাহলে আমরা এটাই এখানে বসাবো, এই যে মিউ সমান সি গুণন এই ধ্রুবক বা 1/n² মাইনাস 1/n2 স্কোয়ার। তাহলে ধ্রুবকের মান হচ্ছে 1.096 গুণন 10 to the power inverse 5, এটা হচ্ছে সেন্টিমিটার ইনভার্স 1-এ, আর মিটার ইনভার্স 1 হচ্ছে 1.096 গুণ 10 to the power 7 মিটার ইনভার্স 1-এ এটা। তাহলে এখান থেকে আমরা বের করবো সি এর মান হচ্ছে বসালাম, তারপর ধ্রুবকের মানটা বসালাম, এখানে মিটারে বসাইছি, এই মিটারের মানটা বসাইছি। আর N1 আমরা দেখতেছি 1 নম্বর থেকে 3 নম্বর কক্ষপথে, তাহলে N1 এর মান হবে 1 আর N3 এর মান হবে 3। তাহলে সেই মানগুলো বসাইছি, বসানোর পরে আমরা এটা পাইছি। ঠিক আছে, এইগুলো হচ্ছে ক্যালকুলেটর ছাড়াও করা যায়, ক্যালকুলেটর ছাড়া পদ্ধতিগুলো দেখানো হয়েছে। ক্যালকুলেটর ছাড়া করতে হচ্ছে যত কম সময় করা যায় অঙ্কগুলো, ততই ভালো পরীক্ষার জন্য। আমরা আরেকটা অঙ্ক দেখি এখন। তাহলে আরেকটা অঙ্ক হচ্ছে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইন আর N2 হচ্ছে 7 এর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে তৃতীয় লাইন থেকে এটা হচ্ছে 7 নম্বর লাইনে গেছে এবং এর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক নির্ণয় করতে বলে না, এখানে নির্ণয় করতে বলছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য সূত্রটা বসাবো 1/del ধ্রুবক, তারপর 1/n² স্কোয়ার বাই মাইনাস 1/n2 স্কোয়ার। তাহলে N1 এর মান আমরা কি পাইতেছি তৃতীয় সিরিজ থেকে, তাহলে N1 এর মান পাইতেছি 3 আর N2 মান হচ্ছে 7 দেওয়া আছে, N2 এর মান 7। তাহলে এখানে আমরা মানগুলো বসাবো, এটা মিটারে বসাইতে হয়, এটা হচ্ছে মিটারে। ডেলের মানটা যেরকম চাবে, ডেলের মানটা যদি সেন্টিমিটারে চায় তাহলে তোমরা RH এর মানটা সেন্টিমিটারে বসাবো, আর ডেলের মানটা যদি মিটারে চায় তাহলে এই ধ্রুবকের মানটা মিটার ইনভার্স 1-এ এটা নিতে হবে। তো এখানে যেহেতু মিটারে চাইছে সেটা আমরা মিটারেই নিচ্ছি, তাহলে মানটা বসাবো 1/4 স্কোয়ার মাইনাস 1/7 স্কোয়ার। মানগুলো বসায় আমরা ডেলের মানটা এটা পাইছি। ঠিক আছে, এখন আমরা আসবো আয়নিক যৌগের দ্রাব্যতা আসলে কি। এখন আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, তাহলে আমরা সবাই জানি যে আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। ঠিক আছে, যেমন সোডিয়াম ক্লোরাইড এটা আয়নিক যৌগ, সোডিয়াম ক্লোরাইড এটা আয়নিক যৌগ। তাহলে এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, এটার দুইটা চার্জ থাকে। তো এগুলো পানির H+ আর হচ্ছে OH- এর মধ্যে দ্রবীভূত হয়ে যায়, এই যে পানির সাথে, এই আয়নিক যৌগ পানির সাথে দ্রবীভূত হয়ে যায়।
তাহলে তবে পানিতে বিভিন্ন আয়নিক যৌগের দ্রবণীয়তা বিভিন্ন পরিমাণে হয়। তাহলে এক একটা আয়নিক যৌগ পানিতে বিভিন্ন পরিমাণে দ্রবীভূত হয়। কোনোটি হচ্ছে পুরোপুরি দ্রবীভূত হয়ে যায়, যেটার কোনো অবশিষ্ট অংশ থাকে না। আবার কোনো আয়নিক যৌগে পুরোপুরি দ্রবীভূত হয়ে যায় না, পানিতে আংশিক দ্রবীভূত হয়। আবার আংশিক তলানি রূপে, এই যে পাত্রের তলানি বা হচ্ছে যদি আমরা ধরি, তাহলে এখানে তলানি রূপে জমা থাকে, পুরোপুরি দ্রবীভূত হয় না কি। তাই নির্দিষ্ট তাপমাত্রায় পানিতে বিভিন্ন আয়নিক যৌগের দ্রবণীয়তা তুলনা করার জন্য দ্রাব্যতা ব্যবহৃত করা হয়। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় ধরি 25 ডিগ্রি সেলসিয়াস বা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যৌগের দ্রবণীয়তা হচ্ছে, যৌগে এক একটা যৌগ এক একটা পরিমাণে দ্রবীভূত হচ্ছে, এই দ্রবণীয়তা তুলনা করার জন্য দ্রাব্যতা ব্যবহৃত হয়। তাহলে আমরা জানলাম দ্রাব্যতা কেন ব্যবহৃত হয়। আসলে এখানে আমরা দেখবো এখানে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রা এবং পরিমাণটাও নির্দিষ্ট করা হয়ে গেছে। এখানে তাপমাত্রাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। পরিমাণে কোনো তরলে যে পরিমাণ, কোনো ধরনের একটি তরলে যে পরিমাণ কঠিন দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, দ্রব্যের সেই পরিমাণকে ওই দ্রব্যের দ্রাব্যতা বলা হয়। তাহলে দ্রাব্যতার জন্য কি কি করতে হবে? নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট পরিমাণে তরল থাকতে হবে। যে কোনো তরলে যে কঠিন দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে হবে, তাহলে সেই পরিমাণকে ওই দ্রব্যের দ্রাব্যতা বলা হয়। তাহলে দ্রাব্যতার, আয়নিক যৌগের দ্রাব্যতার একটা আধুনিক সংজ্ঞা আছে। আধুনিক সংজ্ঞাটা হলো, আয়নিক যৌগের দ্রাব্যতা বলতে 25 ডিগ্রি সেলসিয়াসে ওই যৌগের পানিতে প্রতি লিটারে সম্পৃক্ত দ্রবণে গ্রাম পরিমাণ অথবা মোল পরিমাণকে বোঝানো হয়। তাহলে আয়নিক যৌগের দ্রাব্যতা কি আছে? 25 ডিগ্রি সেলসিয়াস এ ওই যৌগের পানিতে, তাহলে প্রতি লিটারে, তাহলে আমরা তাপমাত্রাটা কি দেখতেছি? 25 ডিগ্রি সেলসিয়াস এবং নির্দিষ্ট পরিমাণটা হচ্ছে প্রতি লিটার, মানে 1 লিটারে। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াসে যৌগের যদি পানিতে 1 লিটার পানিতে সম্পৃক্ত দ্রবণে গ্রাম পরিমাণ যদি দ্রবীভূত হয়, তাহলে দ্রাব্যতা গ্রাম, অথবা মোলের যদি মোল পরিমাণ দ্রবীভূত হয়, তাহলে মোল, মানে দ্রাব্যতাটা মোলে প্রকাশ করা হয়। তাহলে দ্রাব্যতা অনেকভাবে প্রকাশ করা যায়, গ্রামেও প্রকাশ করা যায়, আবার মোলেও প্রকাশ করা যায়। যেমন আমরা এখানে দেখতেছি 25 ডিগ্রি সেলসিয়াসে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা প্রতি লিটার জলীয় দ্রবণে 0.0015 গ্রাম, মানে হচ্ছে প্রতি লিটার জলীয় দ্রবণে একটি 25 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে জলীয় দ্রবণটার তাপমাত্রা হবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং এটার পরিমাণ হচ্ছে 1 লিটার। 1 লিটার 25 ডিগ্রি সেলসিয়াসে জলীয় দ্রবণ রাখা হলে, এখানে যদি সিলভার ক্লোরাইড রাখা হয়, মানে ছেড়ে দেওয়া হয় জলীয় দ্রবণে, তাহলে এটি 0.0015 গ্রাম এতটুকু পরিমাণ হচ্ছে দ্রবীভূত হয়। তাহলে এটার দ্রাব্যতা হচ্ছে 0.0015 গ্রাম। এখন এটাকে আমরা মোলে কিভাবে প্রকাশ করবো? এই দ্রাব্যতাটা আমরা লিখছি, একবার গ্রামে প্রকাশ করা যায় অথবা মোলেও প্রকাশ করা যায়। তাহলে মোলে কিভাবে প্রকাশ করবো? সিলভার ক্লোরাইডে আণবিক ভর বের করবো। আণবিক ভর হচ্ছে 143.5 গ্রাম। তাহলে এটাকে মোলে, যে সিলভার ক্লোরাইডের মোল এককে দ্রাব্যতা, তাহলে মোল এককে দ্রাব্যকে প্রতি লিটারে যতটুকু দ্রবীভূত হয়েছে এবং এটির মোট আণবিক ভর, তাহলে আণবিক ভর দ্বারা ভাগ করলে মোল পার লিটারে চলে আসতেছে দ্রাব্যতা। তাহলে এটার দ্রাব্যতা হচ্ছে 1.05 10⁻⁵ মোল পার লিটার বা মোল লিটার ইনভার্স 1। তো মোলে যখন প্রকাশ করবো তখন আমরা এভাবে প্রকাশ করবো, আর গ্রামে প্রকাশ করলে তো এভাবে প্রকাশ করতে পারবো, গ্রাম দিয়ে। এখন আমরা আসবো দ্রাব্যতা হচ্ছে কিভাবে নির্ণয় করা যায়, বা দ্রাব্যতার সূত্র। বা এখন সিলভার ক্লোরাইডের দ্রাব্যতাটা কিভাবে নির্ণয় করছিলাম আমরা? দ্রাব্যতা যে 0.115 গ্রাম দ্রাব্যতাটা হচ্ছে দ্রব্যের ভর মোল এককে এবং লিটারের সম্পৃক্ত দ্রবণের আয়তন। ঠিক আছে, লিটারে সম্পৃক্ত দ্রবণের আয়তন, এই সম্পৃক্ত দ্রবণের আয়তনটা নিচে থাকে, আর দ্রব্যের ভর মোল এককে থাকতে হয়। আবার এই যে সিলের দ্রাব্যতা হচ্ছে মোল এককে প্রকাশ করা যায়, আর এটা হলো গ্রাম এককে। দ্রব্যের ভর গ্রাম এককে এবং লিটারের সম্পৃক্ত দ্রবণের আয়তন, মানে দ্রব্যের ভর গ্রাম এককে। এখানে যেমন ধরো তোমার এটা এই গ্রাম এককে কিভাবে প্রকাশ করছে? 0.0015 গ্রাম দ্রবীভূত হয়েছে, তাহলে দ্রব্যের ভর গ্রাম এককে। তাহলে আমরা জানি সিলভার ক্লোরাইড 0.0015 গ্রাম পানিতে দ্রবীভূত হয়েছে। আর হচ্ছে লিটারের সম্পৃক্ত দ্রবণের আয়তন, তো লিটারটা কত ছিল? 1 লিটার। আমরা জানি লিটারটা ছিল 1 লিটার, তাহলে এটা দ্রাব্যতা কত বেড়েছে? 0.0015 গ্রাম। এভাবে গ্রাম পার লিটার ইনভার্স 1 বা গ্রাম পার লিটার 1, এই যে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা এইভাবে বের হয়েছে।
তাহলে এটা দুইভাবে হয়, একটা হচ্ছে দ্রব্যের ভর মোল এককে। মোল এককে কিভাবে, এই যে মোল একক, মোল যেটা আমরা এটা পাইছি, এটা লিটার এখানে লিখবো না, আমরা ফার্স্টে যদি আমরা দেখি কত মোল দ্রবীভূত হয়েছে, তাহলে কিভাবে বের করব, গ্রাম একক থেকে আণবিক ভর দ্বারা ভাগ দিয়ে এটা আমরা মোল পাইছি। তাহলে এই মোলটার মান আমরা এই যে দ্রব্যের ভর মোল এককে, তাহলে এখানে বসালাম 1.05 গুণন 10⁻⁵। আর লিটার, কত লিটার ছিল, সম্পৃক্ত ভর 1 লিটার ছিল, তাহলে এটা দ্রব্যতা পাইলাম 1.05 গুণন 10⁻⁵ মোল পার লিটার। ঠিক আছে, তাহলে দুই ভাগে দ্রব্যতা দুই ভাগে প্রকাশ করা যায়, একটা হচ্ছে মোল এককে আর এটা হলো গ্রাম এককে। তাহলে আজকে এই পর্যন্তই।